বিদেশি কোচ ও পাহাড়ি ফুল এটা ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা আলোচনা। কিন্তু এটা হয়তো সামগ্রিকভাবে সমস্ত বিদেশি কোচের ক্ষেত্রেই প্রযোজ্য, যাদেরকে আমরা ভারতীয় ফুটবলে ব্যবহার করার কথা ভাবি। কিছু বিষয় আছে যেগুলো একটু মাথায় রাখা দরকার আপনি যদি বিদেশি কোচ ব্যবহার করতে চান। ছোটবেলায়, অনেক ছোট তখন আমি একবার বেড়াতে গেছিলাম দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ে দেখবেন অনেক ফুলের নার্সারি আছে। সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় ওখানে। একটা ঘন্টি ফুল বলে, এরকম বিভিন্ন। ওগুলো অ্যাকচুয়াল টেকনিক্যাল নাম জানি না। তো ওরকম দেখতে ভালো লেগেছিল আমার। তো নিয়ে এসেছিলাম একটা দুটো ওরকম ছোট আহ, ফুলের গাছ। ভেবেছিলাম কলকাতায় রাখবো, কিন্তু সেগুলো কলকাতায় বাঁচেনি। কিছু বীজও নিয়ে এসেছিলাম, সিডস, একটাও গাছ হয়নি। তো পরবর্তীকালে বুঝলাম এগুলো কেন হয় না, জল, আবহাওয়া, এসব ব্যাপার আছে। তো ইস্টবেঙ্গলে যে কোচ রয়েছে কুয়াদ্রাত, এটা তো আগে আমি অনেক অডিওতে বলেছি যে ওনার কোনো কোচিংয়ের অভিজ্ঞতা নেই দেশের বাইরে, মানে ভারতের বাইরে হেড কোচ হিসেবে একদিনেরও কোচের অভিজ্ঞতা নেই। কিন্তু এই আলোচনাটা ঠিক কুয়াদ্রাতকে কেন্দ্র করে নয়, যে আপনি যদি একটা বিদেশি কোচকে নিয়োগ করতে চান ভারতের জন্য, তাহলে কি কি ব্যাপারে অন্তত আপনাকে নজর রাখতে হবে, মানে অ্যাটলিস্ট বেসিক্স কিছু ব্যাপার যেগুলো খুবই দরকার। মানে ওই নিতু আর সৈকতটা বলেছিল না, যে লোবেরাকে হারানোর পর, মানে আনতে না পারার পর আমরা একটা আইএসএল জয়ী কোচ চাই। মানে এতটা, মানে শ্যালো লেভেল অফ থিঙ্কিং যে ভাবা যায় না। লিডারশিপ পজিশন আপনাকে যদি বসতে হয়, আরেকটু তলিয়ে ভাবা দরকার। সেটা আমি নিতু সরকারকেও বলবো, ইমামির লোকদেরও বলবো, আরেকটু আরেকটু মানে গভীরভাবে ভাবুন ব্যাপারটা। গতকাল রাত্রে আমি জানতে পারি একজন পরিচিত মানুষ মারফত, যে আমার কলেজের একটা জুনিয়র, মানে আমার থেকে 1 বছর জুনিয়র, সে আমার হস্টেলেই থাকতো। তখন আমি ওকে অতটা চিনতাম না। পরবর্তীকালে আলাপ হয়, বলছে তোমাকে চিন্তা। আমি বললাম, বাবা, আমাকে চিনতে পারি কী ব্যাপার জানি না, আমি তোকে চিনতাম না। তো যাকে পরবর্তীকালে আলাপ হয়। তো অত নিয়মিত কথাবার্তা হয় না। তো গতকাল জানতে পারি যে ওর মানে স্ত্রীর একটা সমস্যা হয়েছে, একটা মানসিক একটা প্রবলেম হয়েছে। তো তার চিকিৎসা চলছে। ও ইউরোপেরই একটা, পশ্চিম ইউরোপে একটা দেশে রয়েছে এই মুহূর্তে, বেশ কয়েক বছর ধরে। তো ওকে আমি তখন একটু আলোচনা করছিলাম, একটু বোঝার চেষ্টা করছিলাম যে কি হয়েছে ওর স্ত্রী এবং কি ধরনের চিকিৎসা চলছে। তো এই প্রসঙ্গে বলে রাখি ওকে আমি যেটা বললাম, কিছু না সমস্যা আছে, শারীরিক বলুন মানসিক, যেগুলো টিপিক্যালি আপনার থার্ড ওয়ার্ল্ড কেন্দ্রিক, মানে বা ট্রপিক্যাল, যাই বলুন। যেমন এই ধরুন এই মানসিক সমস্যা, এগুলো বিভিন্ন কারণে তো হতে পারে। কিছুটা ফিজিক্যাল কারণে, কিছুটা আপনার সোশ্যাল রিলেটেড স্ট্রেস। এবার একজন টিপিক্যাল ভারতীয় যে ধরনের সোশ্যাল স্ট্রেস হয়, মানে আপনার সামাজিক কারণে যে স্ট্রেস হয়, সেগুলো কিন্তু ওয়েস্টার্ন কালচারে চট করে হবে না। ধরুন আপনি একজন ভারতীয় একটা পরিবার দেখবেন, ম্যাক্সিমাম পরিবারে হয়তো, যে হয়তো ভেরি ওয়েল অফ ফ্যামিলি, মানে অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, কিন্তু স্ত্রী হয়তো চাকরি করে না। কিন্তু আপনি একটা উন্নত ওয়েস্টার্ন কান্ট্রিতে যান, সে ইউরোপ বলুন বা ইউএসএতে, দেখুন তার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস যাই হোক, দুজনেই চাকরি করছে, ওটা একটা নর্ম। তা আমাদের ভারতে কি হয়, ধরুন স্বামীর একটা সমস্যা হয়েছে, অফিসের সমস্যা বলুন বা শারীরিক সমস্যা, তো স্ত্রীর মধ্যে বা ওয়াইফের মধ্যে স্বাভাবিক একটা স্ট্রেস চলে আসে। এরকম প্রচুর আছে যেগুলো টিপিক্যাল ভারতীয় সামাজিক সমস্যা বা থার্ড ওয়ার্ল্ড রিলেটেড, যেটা ওয়েস্টার্ন কালচারে নেই। তো সেই ক্ষেত্রে কী হয়, যারা ধরুন ওয়েস্টার্ন এডুকেটেড বা ওয়েস্টে এডুকেটেড ডাক্তার বা এই ক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট,
তাদের অনেকের কিন্তু সেই জ্ঞানটা থাকে না যে এই ধরনের কেসও হতে পারে। আর আরও একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, যদি আপনারা বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পান, এই যত ধনী দেশ তত সেখানে সাইকিয়াট্রিক প্রবলেম কম। মানে আপনি অনেক ফ্যান্সি প্রবলেম দেখবেন, মানে ধরুন কারোর হয়তো একটু বাবা মারা গেল, বাচ্চাদেরকে পাঠিয়ে দিল ফর কাউন্সেলিং, যেটা আমাদের ভারতে একটা বিলাসিতা। কিন্তু এগুলো কিন্তু ইউরোপে যার কিছু হলো, পরীক্ষায় খারাপ রেজাল্ট করলো, বললো সরকার থেকে তোমার একটা সাইকিয়াট্রিক কাউন্সেলিং হবে, সাইকোলজিস্ট এসে একটু কাউন্সেলিং করবে। তো সেই জন্যই ওই আমার ওই পরিচিত ব্যক্তিকে একটু বললাম যে একটু ভারতে থাকা ডাক্তারের সাথে একটুখানি কাউন্সেলিং করতে, একটু কন্ট্যাক্ট করতে, যে ওর চিকিৎসাটা কীভাবে চলছে। প্লাস ওয়েস্টে একটু প্রবলেমও আছে কিছু কিছু ক্ষেত্রে, সে বিষয়ে যাচ্ছি না। ওখানে অনেক ক্ষেত্রেই ধরুন গভর্নমেন্ট ফান্ডেড বা অনেক ক্ষেত্রেই সেমি ফান্ডেড, তো সেখানে ফান্ড রিলিজেরও কিছু প্রবলেম আছে। সেটা না পরে একদিন আলোচনা করাই যাবে, এখানে ডাক্তারের মধ্যেই সীমাবদ্ধ রাখা যাক। তো এই জন্যই মানে ওয়েস্টার্ন এডুকেটেড সব কিছুই যে ভালো বা আপনার ক্ষেত্রে ভালো সেটা নয়। এই কোচের ক্ষেত্রে আসি, দেখবেন যারা ওয়েস্টার্ন না সব কিছু বেশ অর্গানাইজড ওয়েতে হয়। সে আপনার ওখানকার স্কুল বলুন, স্কুলিং সিস্টেম মানে নর্মাল অ্যাকাডেমিক স্কুলিং সিস্টেম বা একটা ফুটবল সিস্টেম, সেখানে রোলস, রেসপন্সিবিলিটিস, এক্সপেকটেশনস, গোলস, অ্যাচিভমেন্ট সব কিছু ওয়েল ডিফাইন্ড, একটা ওয়েল স্ট্রাকচার্ড। মানে ভারতের মতন নয় যে ধরুন একটা সিনিয়র ন্যাশনাল টিমে একটা প্লেয়ার গেছে, সেটা বল রিসিভ করতে পারে না, নামদাকে আপনারা খেলা দেখবেন, কখনো দুর্দান্ত কিছু করছে, কখনো একটা বেসিক বল রিসিভ করতেই পারছে না। বা ধরুন এই বিষ্ণুকে প্রমোট করে দিল হঠাৎ করে আন্ডার-23-তে, যে কোনো কারণেই হোক, ওর বেসিক মানে বল রিলিজ মানে গেম কম্পোজিশন কোনো কনসেপ্টই নেই ওর। দেখি বিষ্ণুকে আলোচনায় টেনে আলোচনাটা অতটা লঘু করতে চাই না, যেটা হচ্ছে যে একটা সিনিয়র লেভেলের কোচকে অনেক কিছু ভারতে করতে হয় যেটা বিদেশে করতে হয় না। কেন বিদেশে মানে আপনি যেহেতু একটা ধাপে ধাপে একটা ওয়েল স্ট্রাকচার্ড ম্যানারে আপনি বড় হচ্ছেন এবং আপনি নেক্সট লেভেলে যাচ্ছেন, তো প্রত্যেকটা লেভেলের আপনি কিছু কিছু আপনার যে টার্গেটগুলো আছে বা গোল, সেগুলো অ্যাচিভ করে করেই পরের ধাপে যাচ্ছেন। কিন্তু ভারতের ক্ষেত্রে সেটা হয় না। তো আপনি যদি দারুণ অভিজ্ঞ একজন কোচকে নিয়ে আসেন, ধরুন সে প্রচুর হেড কোচ হিসেবে কাজ করেছে, তাকেও কিন্তু একটা মানসিক সমস্যায় পড়তে হবে এবং বা মানসিক বিড়ম্বনা বলতে পারেন, যেহেতু সে এমন কিছু বেসিক শেখাচ্ছে, তার মনে হবে এই ছেলেটাকে কোন মাকাল খেলা শিখিয়েছে, এত বেসিক্সে এত গন্ডগোল কেন। কিন্তু ওটা বললে তো হবে না, এটা আপনার একটা প্রবলেম, একটা রিয়েল প্রবলেম, একটা বাস্তবিক একটা সমস্যা। তো এই সমস্যাটাকে কিন্তু গ্রহণ করতে হবে, মানতে হবে এবং সেই অনুযায়ী কোচকে মানসিকভাবে নিজেকে মানিয়ে নিতে হবে ভারতের সাথে। ভারতীয় যে এনভায়রনমেন্ট রয়েছে, মানে ফুটবল পরিমণ্ডল, তার সঙ্গে মানিয়ে নিতে হবে। যে এই ব্যাপারগুলো নিয়ে আমার মনে হয় না আদৌ কোনো আলোচনা হয় বা কোচটাও কেউ ভাবে। ওই জন্য দেখবেন অনেক হয়তো ভালো কোচ, নামী কোচ ভারতে এসে তারপর ক্লাব ফুটবলে খুব একটা সাফল্য পায় না। কেন সে তার কাছে এটা তো একটা মেন্টাল শক যে আমি সিনিয়র টিমে কিছু ছেলেকে দেখছি, ভারতীয় ছেলে, যাদের বেসিক্স একদম বাজে এবং সেটা কী করে ঠিক করতে হবে সে নিজেও জানে না। অল্প সময়ে কী করে ঠিক করবে সে নিজেও জানে না। কেননা ধরুন ইউরোপে সেটা তো বছরের পর বছর গ্রুমিং করিয়ে 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 বিভিন্ন ইউথ লেভেলের কোচ রয়েছে, তারা এগুলো করে করে এগুলোকে শুধরোয়। তো এই জন্যই বলা যে এই যে এটা কুয়াদ্রাত কেন্দ্রিক নয়, কুয়াদ্রাতের কথা ছেড়েই দিলাম, একজন অভিজ্ঞ কোচ আনলেও ইস্টবেঙ্গলকে কিন্তু এটা ভাবতে হবে বা এইটা কোচের সাথে আলোচনা করতে হবে, যেটা কিন্তু ভারতবর্ষ একটা থার্ড ওয়ার্ল্ড ইন ফুটবল, ইন ফুটবলিং সেন্স ইন্ডিয়া একটা থার্ড ওয়ার্ল্ড।
ইনফ্রাস্ট্রাকচার, ফুটবল ডেভেলপমেন্ট সিস্টেম, ইটস এ থার্ড ওয়ার্ল্ড। তো এখানে আপনি কিন্তু এই সমস্যার সম্মুখীন হবেন। আপনি এগুলো সম্পর্কে মানসিকভাবে কতটা প্রস্তুত এই সমস্যাগুলোকে উত্তরণের। আর একটা দুঃখজনক ঘটনা বলি, সেটা অনেক আগের। আহ, তখন আমি কলকাতাতেই চাকরি করি, পার্ক স্ট্রিট অঞ্চলে। তো একদিন জানতে পারি যে আমাদের মানে টিমেরই এক সিনিয়র লিডার, সে ইউএসএতে গিয়েছিল। মানে ইউএসএতে তখন সে ডেপুটেড, এবং তার একটা সমস্যা হয়। মানে সে ভারতে গিয়েছিল একটা ছুটি কাটাতে, তারপর ফেরত আসার পর তার একটা সমস্যা হয়, এবং ডাক্তার প্রথমে বুঝতেই পারছিল না তার কি হয়েছে, মানে ডায়াগনোসিস করতে পারছিল না, ডায়াগনোসিস। তারপর অনেক পরে ধরতে পারে যে তার টিবি হয়েছে, টিউবারকিউলোসিস। কিন্তু এত দেরিতে সমস্যাটা ধরে যে ততক্ষণে টিউবারকিউলোসিস তার ব্রেনে পৌঁছে যায়, যে ব্যাকটেরিয়া, এবং অবশেষে তাকে আর বাঁচানো যায়নি। তো এইটা এই জন্য হয়েছে যে সেই ডাক্তার টিউবারকিউলোসিস সম্পর্কে ওয়াকিবহালই নয়। শুনে অবাক হবেন না, কারণ টিবি রোগটা ওই ভারতের মতন কিছু কিছু তৃতীয় বিশ্বেই শুধু এই মুহূর্তে রয়েছে। তো সেই জন্য যে ব্যক্তি ধরুন একটা ভীষণই উন্নত দেশে জন্মেছে, বড় হয়েছে, সেখানে পড়াশুনো করেছে, সে টিবি রুগী লোক সম্পর্কে তো প্রথমত ভালো করে পড়েই না, অ্যাকাডেমিক্সে অতটা কভার করা থাকে না। আর পড়া থাকলেও জানেন তো, মানে ডাক্তারি পেশাটা অনেকটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, সে ওই ধরনের পেশেন্টই পায় না। সেই জন্য হঠাৎ করে এই ধরনের পেশেন্ট এলো, ধরুন কোনো আমাশা রুগী এলো, টিউবারকিউলোসিস রুগী এলো, তো ওরা হড়বড়িয়ে যায়, মানে ঘাবড়ে যায়। তো সেই জন্য আমি যখন ইউএসএতে ছিলাম কয়েক বছর, প্রায় 3 বছর ওখানে কাজ করতে হয়েছিল, তখন আমি আমাদের যেই হেলথ ইন্স্যুরেন্সের যে ডক্টরস লিস্ট ছিল, সেখান থেকে খুঁজে খুঁজে বার করতাম কোন কোন ডাক্তার একদম হতদরিদ্র দেশ থেকে বা পিছিয়ে থাকা দেশ থেকে বা সোকল্ড থার্ড ওয়ার্ল্ড দেশ থেকে পড়াশোনা করে ইউএসএতে এসছে। যেমন ধরুন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই ধরনের, মানে কিউবা, এই ধরনের দেশ। কেননা এই ধরনের দেশগুলোকে আপনি যতটাই খারাপ বলুন, এখানকার অ্যাকাডেমিক সিস্টেমটা এখনও পর্যন্ত মেরিট বেসড। ইউএসএতে আবার অনেক সমস্যাও আছে, মানে ইউএসএর অ্যাকাডেমিক সিস্টেমে যেভাবে আপনি অ্যাডমিটেড হন মেডিকেল প্রফেশন, মেডিকেল অ্যাকাডেমিক্সে, সেখানে একটু সমস্যা আছে, রেফারেন্স, বড়লোকের বাপ ফাপ, এসব ব্যাপার আছে। তো কিন্তু ওই ব্যাপারটা ছাড়াও যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে যারা ধরুন ভারত থেকে বা বাংলাদেশ থেকে পড়াশুনো করে ডাক্তারি পাশ করে ইউএসএতে গেছে, এক তো তারা ট্রপিক্যাল দেশে বিভিন্ন সমস্যার সাথে ভীষণই পরিচিত, তাদের মধ্যে ভালো মেরিট আছে। আর তার মেরিট থাকার আর একটা প্রমাণ হচ্ছে ইউএসএতে গিয়েই যে ধরুন অন্য দেশ থেকে মেডিকেল পাশ করেছে, তাকে একটা বেশ কঠিন পরীক্ষার মাধ্যমে যেতে হয়, যেখানে প্রায় পুরো মেডিকেল সিলেবাসটাই থাকে। তো যে এত কিছু করেছে তার মধ্যে কিন্তু যথেষ্ট মেরিট আছে। তো তারপর সে ইউএসএ থেকে ইউএসএর ভালো সিস্টেমটা যে থেকে অ্যাডপ্ট করে নেয়। তো তার মধ্যে পুরো একটা বিশ্বব্যাপী একটা নলেজ থাকে। তো কোচ হিসেবেও আপনি যখন ধরুন কোনো একটা বিদেশি কোচকে সিলেক্ট করবেন, তখন এইটা জানা দরকার যে সে বিদেশি সিস্টেম তো ভালো জানে, কিন্তু সে কি এই তৃতীয় বিশ্বের সমস্যাগুলো সম্পর্কে ওয়াকিবহাল, পরিচিত, এক্সপেরিয়েন্স আছে। তো সেই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তো এটাই বলার ছিল। কালকে ওই বন্ধুর সাথে, বন্ধু নয়, বন্ধু হলে তো অনেক আগেই জানতে পারতাম, ওর সাথে কথা বলার পর এই ব্যাপারটা মাথায় এলো যে ডাক্তার বলুন, কোচ বলুন, এই বিদেশি কোচ, বিদেশি ডাক্তার, এদেরকে নিয়োগ করার সময় কিছু কিছু জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখা দরকার। ওই শুধু ওই আইএসএল কোচ ভাবলেই হয় না। তার কারণ
কালকে একটা রাত্রে শুতে যাওয়ার আগে দেখলাম একটা ছেলে ইস্টবেঙ্গল ফ্যান টুইট করেছে, মানে পার্সোনালি, দাদা ইস্টবেঙ্গল শুনছি সৌরভ মণ্ডলকে নেবে। হ্যাঁ, সৌরভ তো ছিল দীপ সার ব্যাচমেট, ইস্টবেঙ্গলে যে একাডেমি ছিল সেই একাডেমি টিমের ব্যাচমেট ছিল। তো চার্চিলের হয়ে খেলেছিল আই লিগে, তারপর ওকে কেরালা ব্লাস্টার্স তুলে নেয়, ইস্টবেঙ্গল নিতে পারেনি। তো এখন শোনা যাচ্ছে ওকে আনার কথা ভাবছে, মানে জোরদার আলোচনা চলছে। তো হচ্ছে দাদা কেমন প্লেয়ার, আমি বললাম আই লিগে খেলা দেখেছিলাম, ওর অন্তত বিষ্ণুর থেকে অনেকটা বেটার প্লেয়ার, মানে দুর্দান্ত মনে হয়নি, যেটা ধরুন শ্যামল বা মহিতোষ এদের ক্ষেত্রে বলে এক কথায় দুর্দান্ত, কিন্তু মানে খারাপ না, মানে দেখেছিলাম মোটামুটি তখন খেলা, তখন ভেবেছিলাম হয়তো ইস্টবেঙ্গল নেবে, তো নিতে পারিনি, তো এখন নেওয়ার কথা ভাবছে, এখন দেখা যাক। তো আমি বললাম কিন্তু একটা প্রবলেম হচ্ছে, দেখি খেলাটা শেখাবে কে? ধরুন যাকে আপনি নিন, একদম দুর্দান্ত ইয়াংস্টার হলেও সে তো একদম এক্সপার্ট না। যেমন ধরুন নিন্থয়, আমার এক পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান যে ইউএসএতে থাকে, সে বলছে নিন্থয় অনেক দিন ধরেই আছে এই সার্কিটে, সুতরাং ওকে ঠিক ডেভেলপমেন্ট প্লেয়ার ভাবা উচিত নয়। কিন্তু সেই অর্থে আপনার ন্যাশনাল টিমের প্লেয়ারাই ডেভেলপমেন্ট, মানে তাদের এখন অনেক দোষ ত্রুটি আছে। নামদার কথাই বললাম না, রিসিভ করতে গেলে মাঝে মধ্যে ভুলভাল রিসিভ করে, তো এগুলোকে শুধরোবে কে? আপনার চুঙ্গা ন্যাশনাল টিম খেলে এলো, তারপর দেখা যাচ্ছে সে খেলতে পারছে না, বা মাহেশের খেলা কিছুটা ড্রপ করে গেছে। তো আপনি কিন্তু ভারতে রয়েছেন, এখানে প্রত্যেকেই ডেভেলপমেন্ট প্লেয়ার টু আ সার্টেন এক্সটেন্ট, মানে এনিওয়ান লেস দেন 30 তুমি ভেবে নিতেই পারো ইজ আ ডেভেলপমেন্ট প্লেয়ার, মানে প্র্যাকটিক্যালি ইজ আ ডেভেলপমেন্ট প্লেয়ার। তার মধ্যে এখনও অনেক টেকনিক্যাল খামতি আছে, তো সেগুলো শুধরোতে হবে। এগুলো শুধরোবে কে? কোয়াদ্রাত তো ইউথ ডেভেলপমেন্টও কোনো দিন কাজ করেনি, হেড কোচ ভুলে যান। আমি তো এত অডিওতে বলে আসছি যে কোয়াদ্রাত কোনো দিন ইন্ডিয়ার বাইরে হেড কোচ হিসেবে কাজ করেনি। ও হেড কোচ নয়, ও কোনো দিন ইউথ ডেভেলপমেন্টেও কাজ করেনি ইন্ডিয়ার বাইরে। তো তাদের সেক্ষেত্রে এদেরকে খেলাটা শেখাবে কে? তো এই বলার ছিল যে বিদেশি কোচের কী কী সমস্যা হয় ভারতে কাজ করতে গেলে, এবং সেই সমস্যাগুলোকে মাথায় রেখে কীভাবে ঠিকঠাক কোচ নিয়োগ করতে হয়। সকলে ভালো থাকবেন।